ওকে, সো গতদিন আমরা ডিফারেন্সিয়েশনে দেখছিলাম যে একটা ফাংশন যদি থাকে এরকম y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, সেক্ষেত্রে সেইটার ডিফারেন্সিয়েশন বের করা বলতে বোঝায় আমরা একটা নোটেশন দেখছিলাম যে আমরা এটাকে লিখি ডিডি এক্স অফ এফ অফ এক্স, যেটার মিনিং হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা ছিল ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, মানে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন অ্যাকচুয়ালি, যে আমরা কোনো একটা ফাংশনের এক্সের সাথে চেঞ্জিং রেট বের করতে চাই, সেটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশন অফ দ্যাট ফাংশন। আর সেই ডিফারেন্সিয়েশনটা বের করা মানে হচ্ছে যে তুমি বেসিক্যালি একটা লিমিটের ম্যাথ সলভ করতেছো। সো আমরা এখন এই আইডিয়াটা ইউজ করে আরেকটা জিনিস আমি গতদিন বলছিলাম যে আমরা আজকে হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের গ্রাফিক্যাল মিনিংটা দেখাবো। মানে ডিফারেন্সিয়েশন তো আসলে বোঝায় কি, এক্সের সাথে সাথে ফাংশনের চেঞ্জিং রেটটা কেমন, মানে এক্স যদি 1 চেঞ্জ হয় তাহলে ফাংশনটা কীরকম চেঞ্জ হবে। বাট আমরা ওইটা দেখাবো যে এটার গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা আসলে কি, সেটাও আমরা আজকে ডিসকাস করব। তো ওইটা একটু পরে আসবো, আপাতত আমরা ডিফারেন্সিয়েশনের এক গাদা ফর্মুলা প্রুফ করবো আর কি, যেগুলো আমাদের ডিফারেন্সিয়েশনে ম্যাথ করতে লাগবে। তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন, যে ডিডিএক্স অফ এফ অফ এক্স হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ফাইন। সো আমরা একদম শুরুতে ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাটা ডিরাইভ করব সেটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটা প্রুফ করব। তো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন বের করা মানে হচ্ছে এরকম একটা লিমিট সলভ করা। তো এটার জন্য হবে যে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এক্সের জায়গায় হবে এখন এক্স, মানে এখানে আমার এফ অফ এক্সটা কে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কী হবে, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন। সো এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কত, এইচ। ঠিক আছে? তো আমরা এখন এইখানে যদি একটা কাজ করি, দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো, এক্স প্লাস এইচ থেকে যদি এক্স কমন নাও তাহলে কি আসে, এক্স ইন্টু ওয়ান প্লাস এইচ বাই এক্স। বাট সিন্স এখানে আবার ব্র্যাকেটের উপর টু দি পাওয়ার এন আছে, সো এক্স টু দি পাওয়ার এন, আর এখানে একটা টু দি পাওয়ার এন, মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে এইচ। আচ্ছা, লিমিটটা কোন ভ্যারিয়েবলের, এইচ, তাহলে এক্স কি এখানে কনস্ট্যান্ট। সো আমি এক্স টু দি পাওয়ার এন এই দুইটা জায়গা থেকে যদি কমন নেই, এখানে আমি কি করলাম, কমন নিলাম ফার্স্টে, দেন যদি এক্স টু দি পাওয়ার এনটাকে বাইরে নিয়ে আসি তাহলে কীরকম হবে, এটা হবে এক্স টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্ডস টু জিরো ওয়ান প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, এখন লিমিটের ফর্মুলা একটু মনে করে দেখো। আমাদের লিমিটের একটা ফর্মুলা ছিল এরকম, যে লিমিট এইচ টেন্ডস এক্স টেন্ডস টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হচ্ছে এন। মনে পড়ে এই ফর্মুলাটা? এরকম একটা ফর্মুলা ছিল আমাদের। তো এইখানে দেখো তো এই জিনিসটা এটার সাথে মিলতেছে না কাইন্ড অফ। কিভাবে, এক্স টেন্ডস টু জিরো সেটাই ওয়ানের সাথে আছে, সেটাই নিচে আছে। আচ্ছা, এইচ যদি জিরোর দিকে যায় এইচ বাই এক্সও কী হবে, জিরোর কাছাকাছি হবে। সো এইচ বাই এক্স আছে, বাট এইখানে এইচ বাই এক্স নাই। সো এইখানে এইচ বাই এক্স আনার জন্য আমি ইচ্ছা করে একটা এক্স দিয়ে ডিভাইড করলাম আর একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। ফাইন। আচ্ছা, এখন এইটুকের ভ্যালু কত হয়ে গেছে, এন, এন। সো এইটুক হচ্ছে এন। তো এখানে আমি কি পাচ্ছি দেখো, এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন ডিভাইডেড বাই এক্স। সো এটা হচ্ছে কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো এখান থেকে আমরা প্রুফ করলাম যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ফাইন। সো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো আমরা এটা মুখস্থ রাখবো। ওকে,
ক্লিয়ার? আচ্ছা, সো ddx of x to the power n এর ফর্মুলা প্রুফ করলাম। এরপর আমরা ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাটা প্রুফ করব সেটা হচ্ছে ddx of আমরা x to the power n দেখছি, এরপর হচ্ছে ddx of e to the power x দেখাই, ঠিক আছে? এইটা একটা মজার ফাংশন, e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x ই আসে। কিভাবে দেখো, এই ডিফারেন্সিয়েশনটা করা মানে কি, এই লিমিটটা সলভ করা, যে লিমিট h টেন্ডস টু 0, f of x হচ্ছে কি e to the power x, তাহলে f of x plus h কি e to the power x plus h minus e to the power x divided by h। আচ্ছা, e to the power x plus h মানে কি e to the power x into e to the power h, তাই না? এখন এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়, e to the power x, আর সেটা কি একটা কনস্ট্যান্ট, বিকজ আমার ভ্যারিয়েবল কে h। সো আমি এখান থেকে দুইটা থেকে এই e to the power x আর এই e to the power x কমন নিয়ে কি বাইরে নিয়ে আসতে পারি। সো আমি পাবো e to the power x ইন্টু লিমিট h টেন্ডস টু 0 e to the power h minus 1 divided by h। দেখো তো এটা বুঝছো কিনা, কোনটা এটা? এটা আচ্ছা, e to the power x plus h ছিল, তাই না? ও আচ্ছা, আমাদের এখানে দেখো যে কোনো একটা ফাংশন f of x, তার ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by কত h। এখানে f of x টা কে e to the power x, সো এখানে f of x হচ্ছে e to the power x, তাহলে f of x plus h কি x এর জায়গায় x plus h বসবে, তাহলে এটা কি হবে e to the power x plus h হবে, আর f of x টাকে সিম্পলি e to the power x। বুঝছো? ফাইন। and then e to the power x plus h মানে হচ্ছে e to the power x into e to the power h, বিকজ এই যে একই জিনিস বেজ একই হলে পাওয়ার দুইটা কি হয়, অ্যাড হয়। আচ্ছা, e to the power x কে আমি বাইরে নিয়ে আসলাম, এখানে থাকলো লিমিট h টেন্ডস টু 0 e to the power h minus 1 divided by h। মনে আছে যে লিমিটে এই ফর্মুলাটার ভ্যালু ছিল 1, যে লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x হচ্ছে 1, সো x এর জায়গায় জাস্ট এখানে h আছে, সো একই অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে e to the power x into 1 which is e to the power x। সো e to the power x হচ্ছে এমন একটা উইয়ার্ড ফাংশন যেটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই ফাংশনটাই আবার ফেরত পাওয়া যায়, মানে e to the power x এর চেঞ্জিং রেটও e to the power x। এটা আরেকভাবে প্রুফ করা যায়, সেটাও দেখাই। আচ্ছা, আমরা e to the power x এর একটা সিরিজ শিখছিলাম, তাই না? যে e to the power x হচ্ছে 1 প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। এটা ছিল কি e to the power x এর সিরিজ। এখন এটাকে যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করো ddx অফ e to the power x, আর এই পাশেও ddx অফ this whole series 1 plus x square plus divided by 2 factorial plus x cube divided by 3 factorial plus dot 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 dot। তো একটা বেসিক রুল হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের ভিতরে যদি এরকম প্লাস থাকে তাহলে সবগুলোকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করে প্লাস করে দিলেই হয়, ঠিক আছে? এটা একটু রিজনটা বলি এই পাশে। আচ্ছা, ওইটাতে পরে আসতেছি, আগে একটু এখানেই দেখো যে তাহলে ddx অফ এই পুরো জিনিসটা কি হবে, ddx অফ এইটা প্লাস ddx অফ এইটা প্লাস ddx অফ এইটা এরকম। সো ddx অফ 1, আচ্ছা 1 কি কখনো চেঞ্জ হয়? সো 1 এর চেঞ্জিং রেট কত? 0। সো ও আসলে x এর সাথে সাথে ও তো কনস্ট্যান্ট, সো ওর কোনো চেঞ্জ নেই, সো এটা কি হবে 0। বুঝছো? আচ্ছা, ddx অফ x কত হবে? আমরা একটু আগে ফর্মুলা পড়ছি যে ddx অফ x টু দি পাওয়ার n হচ্ছে nx টু দি পাওয়ার n minus 1। সো ddx অফ x হবে কি, এখানে x এর উপর কত আছে 1, সো 1x টু দি পাওয়ার 0 প্লাস
এক্স এর উপর এখানে কত আছে 2। আচ্ছা আরেকটা জিনিস, যে ডিফারেন্সিয়েশনের ভিতরে যদি এরকম কিছু কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে বা ডিভাইড থাকে, ওইটা বাইরে রেখে দেওয়া যায়। সো এখানে 2 ফ্যাক্টোরিয়ালটা অ্যাজ ইট ইজ থাকলো, আর এক্স স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2 সামনে আসবে আর পাওয়ার 1 কমবে। মানে এইটার ফর্মুলাটার স্ট্রাকচারটা কীরকম, পাওয়ারটা সামনে আসে, পাওয়ার 1 কমে, ঠিক আছে। আচ্ছা এবার এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়ালটা কীরকম হবে, 3 ফ্যাক্টোরিয়াল বাইরে থাকবে, 3টা বাইরে আসলো আর এখানে এক্স স্কোয়ার হলো, এরকম আপ টু ইনফিনিটি এটা চললো। এখন একটা জিনিস খেয়াল করো, এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, সো 1 ইন্টু 1 কত 1। 2 ফ্যাক্টোরিয়ালকে 2 দিয়ে ডিভাইড করলে কি হয় একটু খেয়াল করে দেখো, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 থেকে 1 পর্যন্ত সবার গুণফল। সো এটাকে যদি তুমি 2 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কি থাকবে, জাস্ট 1, ঠিক আছে। সো 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 হচ্ছে কি 1। সো এখানে থাকবে জাস্ট এক্স টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এক্স, সো এখানে থাকবে জাস্ট এক্স। 3 ফ্যাক্টোরিয়ালকে 3 দিয়ে ডিভাইড করলে কি হয় চিন্তা করো, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। তুমি যদি 3 দিয়ে ডিভাইড করে দাও তাহলে তুমি পাবা 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 হচ্ছে 2 ইন্টু 1, দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল, বুঝছো। সো 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 হচ্ছে নিচে একটা 2 ফ্যাক্টোরিয়াল, আর এটা হবে কি এক্স স্কোয়ার। এর পরের টার্মটা কি হবে জানো, এর পরের টার্মটা হবে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। দেখো তো এই জিনিসটা দেখতে আবার কার মতো হয়েছে, ই টু দি পাওয়ার এক্স এর মতোই। সো এর জন্য ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইটসেলফ, বুঝছো এটি। এখন এখানে আমি কিছু এক্সট্রা জিনিস করছি, যেমন এই যে আমি বললাম যে ডিফারেন্সিয়েশনে দুইটা যোগ থাকলে আলাদা আলাদা করে যোগ করে দিলেই হয়, এগুলোর প্রুফ কি সেগুলো আমরা একটু দেখব। মানে সাম বেসিক প্রপার্টিস, আমরা সোফার ডিফারেন্সিয়েশন দুইটা ফর্মুলা প্রুফ করলাম, আরও সামনে অনেক আছে, বাট তার আগে আমরা কিছু সাম বেসিক প্রপার্টিস শিখি। মানে এগুলো ফর্মুলা না, এগুলো হচ্ছে প্রপার্টি আর কি, সাম বেসিক প্রপার্টিস। যেমন 1 নম্বর হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের ভিতর যদি দুইটা ফাংশন প্লাস করো তাহলে তাদেরকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করে প্লাস করে দিলেই হবে। বুঝছো, ডিফারেন্সিয়েশনের ভিতর দুইটা ফাংশন যদি প্লাস করো তাহলে তাদেরকে সেপারেটভাবে ডিফারেন্সিয়েশন করে প্লাস করে দিলেই হবে। এবং মাইনাসের ক্ষেত্রেও ট্রু, সেখানে আমরা প্লাস মাইনাস দেখব, ঠিক আছে। এখানে মাইনাস দিয়ে দিচ্ছি বিকজ এটা দুই ক্ষেত্রেই ট্রু। কেন ট্রু সেটাতে আসি। ডিডি এক্স অফ আমরা হচ্ছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স বের করবো সাপোজ। এটার মানে কি, আমরা লিমিট দিয়ে চিন্তা করি যে এটার মানে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 ধরো এই দুইটার সামেশন যেটা এফ অফ এক্স আর জি অফ এক্স এর যে সামেশন সেটাও কি একটা ফাংশন না। সো আমি বললাম এফ অফ এক্স আর জি অফ এক্স এর সামেশনটা হচ্ছে আর একটা ফাংশন সে এইচ অফ এক্স, মানে এইচ অফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স। আচ্ছা তাহলে ডিফারেন্সিয়েশনটা আসলে কার হচ্ছে, এইচ অফ এক্স এর। সো ডিডি এক্স অফ এইচ অফ এক্স মানে কি, এইচ না, এইচ নামটা আসলে তো প্রবলেমেটিক, আমরা এখানে পি লিখি। ধরো পি অফ এক্স হচ্ছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, তো ডিডি এক্স অফ পি অফ এক্স মানে কি, লিমিট এইচ টেন্ডস টু 0 পি অফ এক্স প্লাস এইচ মাইনাস পি অফ এক্স ডিভাইডেড বাই কত এইচ। ঠিক আছে, এখন পি অফ এক্স প্লাস এইচ মানে কি দেখো, আমরা বলছি যে পি অফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স। তাহলে বলো তো পি অফ এক্স প্লাস এইচ মানে কি হবে, জাস্ট এক্স এর জায়গায় কি বসাইতে হবে, এক্স প্লাস এইচ বসাতে হবে। সো এখানে এফ অফ এক্স প্লাস এইচ হবে মাইনাস এখানে কি হবে জি অফ এক্স প্লাস এইচ, রাইট। সো পি অফ এক্স প্লাস এইচ মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স প্লাস এইচ। সো এখানে যদি বসাও লিমিট এইচ টেন্ডস টু 0
এফ অফ এক্স প্লাস এইচ প্লাস জি অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এইটুকু হচ্ছে আমার পি অফ এক্স প্লাস এইচ, আর মাইনাস পি অফ এক্স হচ্ছে ব্র্যাকেটে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স। and then limit h tends to 0। এখন দেখো আমি যদি ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে এটা হয়ে যাবে মাইনাস। এখন দেখো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স কে একটা গ্রুপ বানাইলাম, আর জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স কে আরেকটা গ্রুপ বানালাম। আচ্ছা, লিমিটের ভিতর যদি দুইটা জিনিস যোগ করা থাকে তাহলে ওদেরকে কি সেপারেট করে ফেলা যায়। সো সেপারেট করলে আমরা পাবো লিমিট এইচ টেন্ডস টু 0, লিমিট এইচ টেন্ডস টু 0 সেপারেট যদি করি তাহলে পাবো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ plus limit h tends to 0 g of x plus h minus g of x divided by h, এরকম আসবে, রাইট? আচ্ছা দেখো তো লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h এটা আসলে কি? এইটুক ddx of f of x না? সো এটাকে লেখা যাবে কি ddx of f of x, আর এইটাকে কি লেখা যাবে ddx of g of x। সো এখান থেকে আমরা প্রুফ করলাম যে ডিফারেন্সিয়েশনের ভিতর দুইটা জিনিস যোগ থাকলে তাদেরকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে যোগ করে দিলেই হয়, অথবা বিয়োগ থাকলেও আসলে সেম। মানে এখানে যদি আমি মাইনাস দিই সেম আসবে। ঠিক আছে? আচ্ছা, গুণ থাকলে কি হবে সেটা একটু কমপ্লিকেটেড, সেটা জাস্ট সিম্পলি দুইটা আলাদা আলাদা করে গুণ করে দিলে হবে না, সেটা আমরা শিখব, ওটাকে ইউভি রুল বলে, বাট সেটা পরে আসবে, এখন না। আপাতত জাস্ট এইটুক বুঝি যে দুইটা যোগ থাকলে বা বিয়োগ থাকলে আলাদা আলাদাভাবে করে যোগ করে দিলেই হলো। এটা এটা আচ্ছা দেখো এই যে এইটাই কিন্তু ddx of f of x এর ডেফিনেশন, ঠিক আছে? সো ওইখান থেকে লিখছি, মানে যে কোনো ফাংশন ডিফারেন্সিয়েশন মানেই ওইটা, ওই লিমিটটা। আচ্ছা, এটা যদি কারো একটু বুঝতে প্রবলেম হয় বা কেউ যদি আগের দিনে ক্লাসটা না করে থাকো, আমি একটু ব্রিফলি বলি যে ওইটা আমি কিভাবে পাইছি। মানে ddx of f of x এটা কেন? ddx of f of x মানে একটা ফাংশনের x এর সাথে সাথে অ্যাকুরেট চেঞ্জিং রেটটা কত। তো আমার একটা ফাংশন, ধরো এখানে আমি এখন একটু ওই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এই সুযোগে দেখাই ফেলি। ধরো এরকম একটা ফাংশন আছে, আমি বললাম যখন এইখানে এই যে x বা হ্যাঁ আমি বললাম যে যখন এখানে x তখন এই ফাংশনটার এই y হয় y is equal to f of x, ঠিক আছে? মানে যখন x হচ্ছে x তখন y হচ্ছে কি f of x, এরকম। আর এই ফাংশনটাও হচ্ছে কি y equals f of x। এখন আমি বলছি, গতদিনও দেখাইছিলাম যে একটা ফাংশনের চেঞ্জিং রেট কত x এর সাথে সাথে। তো সেটা বোঝার জন্য আমি যেটা করব, আমি x থেকে হালকা একটু ডানে যাব h পরিমাণ, অ্যান্ড এইখানে আমার ফাংশনের ভ্যালু কত আসে সেটা অবজার্ভ করব। তাহলে এইখানে x এর ভ্যালু কত? x প্লাস h। তাহলে এইখানে ফাংশনের ভ্যালু আসতেছে কত? f of x plus h, তাই না?
আর আমি বললাম এটা y1 এটা y2। তাহলে দেখো ইনপুটে যখন এইচ চেঞ্জ করছি আউটপুটে চেঞ্জ আসছে কতটুকু, মানে ইনপুট যখন এইচ চেঞ্জ করছি আউটপুট চেঞ্জ হয়েছে, আগে ছিল এফ অফ এক্স আর এখন হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ। সো আমার আউটপুটটা কতটুকু চেঞ্জ হয়েছে বা ফাংশনের ভ্যালুতে কতটুকু চেঞ্জ আসছে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তাহলে 1 চেঞ্জ করার জন্য কতটুকু চেঞ্জ হবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কত, এইচ। অ্যান্ড এই রেট অফ চেঞ্জটা এখনও অ্যাকুরেট না, বিকজ আমি বেশ দূরে দূরে পয়েন্ট নিছি, এর মাঝখানে এই ফাংশনটা অনেক কিছু হয়ে যেতে পারতো। তো মোস্ট অ্যাকুরেট এইখানে ইনস্ট্যান্টেনাস রেট অফ চেঞ্জ বা তাৎক্ষণিক পরিবর্তনের হার, অ্যাকুরেট রেট অফ চেঞ্জটা কত আসতো যদি আমি কীভাবে বের করা যেত, যদি আমি দুইটা পয়েন্ট একদম কাছাকাছি নিতাম। সো তখন মানে সেটাকেই আমরা বলি ডিডিএক্স অফ এফ অফ এক্স। তো ডিডিএক্স অফ এফ অফ এক্স হচ্ছে এইটাই, বাট এইচ হচ্ছে এক্সট্রিমলি স্মল। আর এক্সট্রিমলি স্মল কীভাবে করা যায়, লিমিট দিয়ে, যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আমি স্ট্রংলি এনকারেজ করবো যারা এইটার ওই যে অনলাইন ক্লাসটা মিস করছিল একটু রেকর্ডিংটা দেখবো, ঠিক আছে, বিকজ ওইখানে আমরা এগুলো খুব ডিটেলসে ডিসকাস করছিলাম। সবাই বুঝছি একটু? বাট আমি এখানে যেটা আসলে দেখাইতে যাচ্ছি যে এটা আসলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কীরকম, মানে এটা গ্রাফে কি বোঝায়, এটা তো বুঝলাম যে এটা ফাংশনের রেট অফ চেঞ্জ। এখন গ্রাফে এটা জিনিসটা দেখতে কীরকম হবে সেটা অনেক ইন্টারেস্টিং। দেখো graphical interpretation of differentiation। আচ্ছা এখন দেখো, ধরো এইখানে আমাদের একটা ফাংশনের গ্রাফ আছে, এরকম। আমি এইখানে একটা পয়েন্ট চুজ করছি, এটা হচ্ছে এক্স, আমি এইখানে একটা পয়েন্ট চুজ করছি, এটা হচ্ছে এক্স প্লাস এইচ। তাহলে এই দুইটার মাঝখানে গ্যাপ কত, এইচ, অনেক দূরে দূরে দুইটা এক্স চুজ করলাম। আচ্ছা এখন যখন আমার ইনপুট হচ্ছে এক্স, যখন ইনপুট হচ্ছে এক্স তখন আউটপুটটা কত, আমি বলছি এফ অফ এক্স। আর যখন ইনপুট হচ্ছে এক্স প্লাস এইচ তখন আউটপুট হচ্ছে কত, এফ অফ এক্স প্লাস এইচ। আমার ফাংশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা এখন আমি একটা লাইন আঁকবো, যেই লাইনটা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টকে কানেক্ট করে, ঠিক আছে। সো লাইনটা দেখতে হবে কীরকম, এরকম, তাই না? তো এই লাইনটার নাম হচ্ছে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন বা বাংলায় হচ্ছে ছেদক রেখা। মানে কেন ছেদক রেখা বা সেকেন্ড লাইন, যে এটা দুইটা পয়েন্টকে ইন্টারসেক্ট করে গেছে, তো আমরা এটাকে বলি হচ্ছে সেকেন্ড লাইন, বুঝছো? আচ্ছা এখন আমাকে বলতে পারবা যে এই সেকেন্ড লাইনটার স্লোপ বা ঢাল কত, কিভাবে বের করা যায়? আমরা স্ট্রেট লাইনের স্লোপ বের করতে জানি, দাঁড়া এটা একটু সোজা করে রাখি, দাঁড়া। স্লোপ বের করার ফর্মুলা কি, ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে আমার ওয়াইয়ে মানে আমি রাইজ বাই ওয়াক, মানে আমি কতটুকু উপরে উঠছি ভার্সেস কতটুকু ডানে গেছি। আচ্ছা তো এই পয়েন্ট থেকে এইখানে যে যাচ্ছি
আমি ডানে যাচ্ছি কতটুক দেখো তো, দ্যাট ইজ এইচ। আর আমি উপরে উঠতেছি কতটুক, এইটা না, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। সো আমার এই স্ট্রেট লাইনটার স্লোপটা কি? স্লোপটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। সো সেকেন্ড লাইনের স্লোপটাই আসলে দেখো, এই জিনিসটাকেই আমরা কি বলি, ধরো এটাকে কি অ্যাভারেজ রেট অফ চেঞ্জ বলে না? যে আমার প্রথমে ছিল এক্স, তখন আউটপুট ছিল এফ অফ এক্স, পরে হয়েছে আউটপুট ইনপুট নিছি এক্স প্লাস এইচ, তখন আউটপুট আসছে এক্স প্লাস এইচ। তাহলে এইচের জন্য চেঞ্জ হলো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তাহলে ওয়ানের জন্য চেঞ্জ হলো কত? এটাকে আমরা কি বলি? অ্যাভারেজ রেট অফ চেঞ্জ বা গড় পরিবর্তনের হার। সো এটাই হচ্ছে কি অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। এটাকে কেন অ্যাভারেজ বলতেছি? বিকজ মাঝখানে এই ফাংশনটা কিন্তু দেখো এইভাবে বাঁকায় গেছিলো, তো এগুলো কিন্তু আমার ক্যালকুলেশন আসলো না, সো এর জন্য এটা একটা গড় মান বা অ্যাভারেজ মান। সো আবার বলি, আমরা একটা ফাংশনের উপর দূরে দূরে দুইটা পয়েন্ট নিছি, সেই দুইটা পয়েন্টকে কানেক্ট করে একটা সেকেন্ড লাইন আঁকছি, সেই সেকেন্ড লাইনের স্লোপ বা ঢাল বের করব, সেটা আসে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। আর দেখা যাচ্ছে এইটাই আসলে কি সেই অ্যাভারেজ রেট অফ চেঞ্জ বা গড় পরিবর্তনের হার। ফাইন। আচ্ছা, এখন আমরা আমাদের টার্গেটটা কি? ইনস্ট্যান্টেনাস রেট অফ চেঞ্জ বের করা বা অ্যাকুরেট রেট অফ চেঞ্জ বের করা এক্স্যাক্টলি অ্যাট এক্স। মানে আমরা দুইটা দূরে দূরে পয়েন্ট নিব না, আমি এক্স্যাক্টলি এখানে রেট অফ চেঞ্জটা জানতে চাই। তাহলে তুমি যদি এক্স্যাক্টলি মাপতে চাও, তখন ওই যে আমরা একটু আগে কি বলছিলাম যে এই দুইটা কাছাকাছি নিতে হবে। তার মানে কি এই পয়েন্টটাকে আস্তে আস্তে কি এইটার দিকে অ্যাপ্রোচ করতে হবে, তাই না? মানে চিন্তা করো, এই পয়েন্টটাকে কি টেনে এদিকে নিয়ে আসতে হবে না? সো আমি যদি এটাকে আস্তে আস্তে এদিকে টানি, তখন এইচ কি হবে? আস্তে আস্তে জিরো হবে। সো সেই জিনিসটা মানে এটাকে যদি আস্তে আস্তে এদিকে আনি, সেটা দেখতে কীরকম হবে দেখো। আমি একটু পরে এখানে ওই যে গ্রাফ সফটওয়্যারে দেখাবো, একটু ওয়েট করতে হবে। দেখো, আমি এইখানে রেট অফ চেঞ্জ বের করতে চাই, ঠিক আছে? সবাই একটু খেয়াল করো, আমি এইখানে রেট অফ চেঞ্জ বের করতে চাই অ্যাট এক্স। সেই রেট অফ চেঞ্জ বের করার জন্য আমি ফার্স্টে কি দুইটা দূরে দূরে পয়েন্ট নিছি, এইখানে নিছি, ঠিক আছে? অ্যান্ড একটা সেকেন্ড লাইন আঁকছি। অ্যাকুরেট রেট অফ চেঞ্জের জন্য আমি কি বলছিলাম? এত দূরে দূরে নিলে হবে না, কাছে নিতে হবে। তো তুমি কি করলে? এই পয়েন্টটাকে আস্তে আস্তে এইটার দিকে অ্যাপ্রোচ করানো শুরু করলাম, মানে এইটার দিকে আগানো শুরু করলাম। সো দেখো, আমি যদি কাছে নিয়ে আসি, ধরো এইখানে যদি নিয়ে আসি, এখন সেকেন্ড লাইনটা দেখতে কীরকম হবে? এরকম। আমি যদি আরও কাছে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি, এখন সেকেন্ড লাইনটা দেখতে কীরকম হবে? এরকম। সবচেয়ে অ্যাকুরেট হবে কখন? যদি এই পয়েন্টটাকে এক্স্যাক্টলি এটার উপরে ফালাই দেওয়া যায়, মানে এইচ যদি জিরো বানাই দেওয়া যায়। বাট আমি তো জানি এইচ জিরো বানাই দিলে আবার রেট অফ চেঞ্জ বের করতে পারবো না, তো যতটা কাছে নেওয়া যায় তত নিব, মানে ওই যে লিমিট অ্যাপ্লাই করে। সো তখন আলটিমেটলি মনে হবে কি ওই পয়েন্টটা এটার গায়ের উপরেই পড়ে গেছে না? তখন দুইটা পয়েন্ট কি হয়ে গেল? একটা পয়েন্ট। আর তখন এটা কি আর ছেদক রেখা থাকলো না, এটা এখন একটা স্পর্শক বা একটা ট্যানজেন্ট হয়ে গেছে। সো এই ট্যানজেন্টটার স্লোপ কত? এটা একটা ট্যানজেন্ট লাইন হয়ে গেছে, ঠিক আছে? সো এই ট্যানজেন্টটার স্লোপ হচ্ছে কি বেসিক্যালি ওই আগের সেকেন্ড লাইনের স্লোপ, বাট দিস টাইম এইচ ইজ অলমোস্ট জিরো। সো স্লোপটা হচ্ছে কি জাস্ট এইটাই, এইচকে আমি জিরো বানাই দিব লিমিট দিয়ে। আর এই জিনিসটাকে কি বলছিলাম আমরা? ইনস্ট্যান্টেনাস রেট অফ চেঞ্জ বা ডিফারেন্সিয়েশন, মানে ডিডিএক্স অফ এফ অফ এক্স। আমি আবার একটু ঠান্ডা মাথায় আস্তে ধীরে ডেসক্রাইব করি, বুঝতে পারবা। শোনো, ফার্স্ট অফ অল দুইটা দূরে দূরে পয়েন্ট ছিল, তখন স্লোপ যেটা বা ঢাল যেটা, সেই স্লোপ বা ঢালটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ ইন্ডিকেট করছে। মানে এটা ফিজিক্যাল মিনিং হচ্ছে এটা, বাট গ্রাফিক্যালি জিনিসটা হচ্ছে কি জাস্ট একটা স্লোপ। আমি অ্যাকুরেটলি বা ইনস্ট্যান্টেনাস রেট অফ চেঞ্জ বের করার জন্য এই পয়েন্টটাকে আস্তে আস্তে এটার দিকে অ্যাপ্রোচ করানো শুরু করলাম। তখন কি হবে? দুইটা পয়েন্ট খুব কাছাকাছি নিয়ে আসতে পারবো। সেটা কীভাবে? লিমিট ইউজ করে।
এখন দুটো যখন একদম যত কাছে যাওয়া যায় একসাথে যায়, তখন ওই লাইনটাই আলটিমেটলি কীরকম মনে হবে তোমার কাছে? যে তখন আর দুইটা পয়েন্ট নাই আমার কাছে, তখন জাস্ট মনে হচ্ছে একটাই পয়েন্ট আছে, আর সেইখানে আমি একটা এরকম ট্যানজেন্ট লাইন আছে। ট্যানজেন্ট লাইন মানে হচ্ছে এমন একটা লাইন যেটা ওই কার্ভকে জাস্ট একটা পয়েন্টে টাচ করে, ইন্টারসেক্ট করে না। দেখো জাস্ট ওই একটা পয়েন্টকে টাচ করে চলে গেছে, বুঝছো? আর সেই ট্যানজেন্ট লাইনটার স্লোপটা কি এইটাই ছিল, বাট ওই যে এইচটা কি এখন এক্সট্রিমলি স্মল। তো এক্সট্রিমলি স্মল করা যায় কিভাবে? লিমিট দিয়ে। আমি বললাম লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, মানে এই স্লোপটাই। বাট এখন ওই এইচটা এক্সট্রিমলি 0 করার কারণে সেকেন্ড লাইনটা হয়ে গেছে ট্যানজেন্ট লাইন। আর এই যে এই জিনিসটাকে একটু আগে আমরা কি বলে আসছিলাম, ডিডিএক্স অফ এফ অফ এক্স, মানে এফ অফ এক্সের এক্সের সাথে সাথে চেঞ্জিং রেট। সো ডিফারেন্সিয়েশন গ্রাফিক্যালি বোঝায় যে ওই ফাংশনটার গ্রাফের কোনো একটা পয়েন্টে স্পর্শক রেখার ঢাল কত বা ট্যানজেন্টের স্লোপ কত। ফাইন, এই পর্যন্ত। এখন আমরা একটু জিনিসটা ভিজুয়ালি দেখাবো, আর একটু ক্লিয়ার হবে হোপফুলি। সবার সাথে কি স্মার্টফোন আছে? তাহলে আমি দাঁড়াও, এইখানে হচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো অনলাইনের জন্য। আর তোমাদেরকে হচ্ছে সবাই কি মানে নেট আছে? সবাই নেট নাই? আচ্ছা সমস্যা নেই, তাহলে এইখানে ডেকে দেখাই। ওয়েট, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই, আর একটু ওয়েট করতে হবে, ধরো। সো না, জুমে জয়েন করতে হবে না, কিছু করতে হবে না, তোমাদের কিছু করতে হবে না, আমি এইখানে ডেকে দেখাবো তোমাদের। সো আমাদের টাস্ক হচ্ছে এখন আমরা স্ক্রিনশট দিয়ে জিনিসটা এখানে গ্রাফে দেখাবো। আমি একটু জিনিসটা বের করি, তারপর তোমাদের এখানে ডাকতেছি। ধরো ওকে, এখানে স্ক্রিনশট দিতে হবে। সো আই হোপ স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা তোমরা একটু এইখানে আসো, এদিকে আসো। আচ্ছা, এইখানে হচ্ছে এই যে একটা গ্রাফ আছে, ঠিক আছে? মানে এখানে আমাদের ফার্স্ট অফ অল হইতেছে এখানে একটা ফাংশন আছে, এই ব্লু কালারের যেটা, এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে 1/5x²। ওকে, এখন আমি এই জায়গায় রেট অফ চেঞ্জ বের করতে চাই x = 2-তে, মানে ঠিক এই জায়গায় আমার রেট অফ চেঞ্জটা কত। এখন প্রথমে আমি কি করলাম, দূরে দূরে দুইটা পয়েন্ট নিছি, মানে একটা হচ্ছে x = 2-তে আর একটা হচ্ছে x = 6.2-তে। তো আমি অ্যাভারেজ একটা রেট অফ চেঞ্জ বের করতেছি। মানে তুমি এই জিনিসটা এভাবে চিন্তা করো যে এইটা হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ, মানে এই এক্স অ্যাক্সিসে হচ্ছে আমার টাইম আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমার ডিস্টেন্স, ঠিক আছে, বা দূরত্ব। তো এইখানে দেখা যাচ্ছে যে টাইমের সাথে সাথে এসটা এইভাবে বাড়ে। বাট দেখো আমি যখন এরকম দূরে দূরে নেই, তখন প্রবলেম হচ্ছে যে আমি কিন্তু আসলে অ্যাকুরেট রেট অফ চেঞ্জটা পাচ্ছি না, বিকজ এখানে যদি জুম ইন করি দেখা যাচ্ছে এই লাইনটা আমি টানছি এদিকে, বাট আসলে ও বাড়তেছিল কোন দিকে, এইদিকে বাড়তেছিল, রাইট? সো এখন অ্যাকুরেট রেট অফ চেঞ্জটা যদি পেতে চাই, সো আমি প্রথমে অ্যাভারেজ রেট অফ চেঞ্জটা পাবো। তো অ্যাভারেজ রেট অফ চেঞ্জটা কীভাবে বের করবো, যে এখানে এই যে এক্স হচ্ছে আগে 2 ছিল, তখন ওয়াই ছিল হচ্ছে 0.8, আর এক্স হচ্ছে এখন 6.2, ওয়াই হচ্ছে 7.688। তাহলে এক্স কতটুক বাড়ালাম, এই যে এদিকে
4.2, তাই না? 2 থেকে 6.2 কতটুক বাড়ছে? 4.2। আর ওয়াই কতটুক বাড়ছে দেখো, 0.88 থেকে, আচ্ছা আমি একটু বেটার একটা পয়েন্টে আসি, ধরো 6 আসি। হ্যাঁ, তো ধরো এরকম, মানে আমি দেখতেছি এক্স এতটুক বাড়লে ওয়াই বাড়ে এতটুক। তো এটা একটা অ্যাভারেজ রেট অফ চেঞ্জ হচ্ছে, যে আমি যখন এইটা ডিভাইডেড বাই এটা করতেছি, এটা দুইটা মিনিং হয়, মানে আমি যখন এই যে এই হাইটটা ডিভাইডেড বাই এই লেন্থটা যখন করতেছি, এটার দুইটা মিনিং হয়। একটা হচ্ছে যে এটা এই সেকেন্ড লাইনটার স্লোপ, অ্যান্ড অলসো এটা কি একটা অ্যাভারেজ রেট অফ চেঞ্জ বিটুইন এক্স ইকুয়ালস টু অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু 6.006। বাট আমার টার্গেট হচ্ছে এক্স্যাক্টলি এক্স ইজ ইকুয়াল টু 2-তে রেট অফ চেঞ্জ কত সেটা বের করা। তো আমি কী করবো, আমি এই পয়েন্টটাকে আস্তে আস্তে এখন ওই যে এক্স ইজ ইকুয়াল টু 2 এর দিকে নিয়ে আসবো। দেখো তো চেঞ্জটা বুঝতেছো, যে লাইনটা এখন অনেকটা ওই গ্রাফের সাথে অ্যালাইন্ড হইতেছে। এখন দেখো এক্স্যাক্টলি যদি একটার উপর আরেকটা নিয়ে আসি, তখন একটা সমস্যা হয়, মানে ডেসমস এটা আঁকতে পারে না। কেন? ওই যে এইচ এর ভ্যালু 0 হয়ে গেছে। এইচ এর ভ্যালু 0 হয়ে যাওয়া মানে কি? আনডিফাইন্ড হয়ে গেছে। বাট আমি কী করবো, এই ধরো এইচ ইজ ইকুয়াল টু 0 না করে, মানে এইচ হচ্ছে এই যে এই ডিফারেন্সটা, ঠিক আছে? আমি কি করব, এটাকে প্রত্যেকবার একটু একটু জুম করব আর আরও কাছে নেব, যত কাছে নেওয়া যায়। আরও জুম ইন করি, দেখো এখন অনেক কাছে নিয়ে ফেলছে। এখন যদি আবার আগের জায়গায় জুম আউট করি, দুইটা পয়েন্টকে কি মনে হইতেছে এখন তোমার কাছে? একটা সিঙ্গেল পয়েন্ট মনে হইতেছে। আর এটা কি একটা ট্যানজেন্ট লাইন হচ্ছে, মানে এটা জাস্ট এই গ্রাফটাকে এই জায়গায় টাচ করছে, ঠিক আছে? সো এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করে একটা গ্রাফের যে কোনো জায়গায় ট্যানজেন্ট লাইন আঁকতে পারি। মানে আমি যদি এই পয়েন্টে এক এক জায়গায় মুভ করি, দেখো আমি এখন ট্যানজেন্ট লাইনগুলো ড্র করতে পারবো। তো আমাদের ডিফারেন্সিয়েশনের লাস্টের এক্সারসাইজ এটার উপরেই, যে একটা গ্রাফ ফাংশন দেওয়া থাকবে, একটা পয়েন্টে বলবে যে ট্যানজেন্টটা ওইটা আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করে বের করবো। আবার এটার একটা অ্যাপ্লিকেশন কী হইতে পারে চিন্তা করো, যে ধরো তুমি একটা গাড়ির গেম বানাইতেছো, ঠিক আছে? তো এখানে আমি একটু এই গ্রিড লাইনগুলো মুছে দিই। একটা গাড়ির গেম বানাইতেছো, ধরো এইখান দিয়ে একটা গাড়ি আসবে। তো ওই গাড়িটা যখন যখন এরকম জায়গা দিয়ে আসবে, তখন ওর ফেস কী হবে? এদিকে হবে। আবার যখন এইখানে আসবে, তখন ওর ফেস কী হবে? এদিকে হবে। যখন উপরের দিকে উঠবে, তখন এই গাড়িটার ফেস কী হবে? এরকম হবে। মানে এরকম যদি একটা জায়গা থেকে গাড়িটা এইভাবে যাবে, তাই না? সো ওই গাড়ির ফেসটা কোন দিকে হবে সেটাও কিন্তু এই যে আমি ট্যানজেন্ট লাইনের ডিরেকশন থেকে বুঝতে পারি, যে এইখানে যদি একটা ছোট গাড়ি রাখতাম, সেটা ডিরেকশন হচ্ছে এই ট্যানজেন্টের দিকে। সো এই যে গাড়িটা এরকম নামবে, দেন এইখানে যখন আসবে, গাড়িটা একদম হরাইজন্টালি মুভ করে আসে, অ্যান্ড দেন উপরের দিকে উঠতেছে, আবার গাড়িটা এদিকে ফেস করে আছে। সো ডিফারেন্স এইটাই, ঠিক আছে? সো এখন সিটে গিয়ে বসো। সো মেইন আইডিয়া হচ্ছে যে আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করে এরকম একটা ফাংশনের গ্রাফের ট্যানজেন্ট লাইনটা বের করতে পারি, বা স্পর্শক বের করতে পারি, সিম্পলি। বোঝা গেছে? সো ডিফারেন্সিয়েশনের গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, যে এটা একটু পিছনে হতো, এটার গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে আমরা একটা ফাংশনে একটা স্পেসিফিক পয়েন্টে একটা পারফেক্ট ট্যানজেন্ট আঁকতে পারবো। ওকে, আমরা আমাদের এখনও প্রায় 18 মিনিট টাইম আছে। সো আমরা আরও কয়েকটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা এখন ডিরাইভ করবো, অ্যান্ড দেন লাস্টে একটা মজার জিনিস দেখাবো আবার ওই গ্রাফ দিয়ে, যে ওই ট্যানজেন্ট লাইন দিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো। আচ্ছা, এইটুক মুছি। সো আমরা এখন বুঝি যে ডিফারেন্সিয়েশন ফিজিক্যালি কি বোঝায়? রেট অফ চেঞ্জ। গ্রাফিক্যালি কি বোঝায়? ট্যানজেন্টের স্লোপ, ঠিক আছে, বা স্পর্শকের ঢাল। আচ্ছা, এখন আমরা ডিফারেন্সিয়েশনের আরও অনেকগুলো ফর্মুলা ডিরাইভ করি। আমরা দুইটা ফর্মুলা দেখছি সোফার, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। এখন প্রুফ করব ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? সো ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স কীভাবে করা যায়? লিমিট এইচ টেন্ডস টু 0 a to the power x plus h minus a to the power x divided by h, that is limit h tends to 0 a to the power x plus h মানে হচ্ছে a to the power x into a to the power h minus a to the power x divided by h. a to the power x কে বাইরে আনলাম, limit h tends to 0 a to the power h minus 1 divided by h। এই ফর্মুলাটা আমরা লিমিট পড়ানোর সময় দেখাইছিলাম, এটা ভ্যালু আসে লনে, ঠিক আছে? এটা লিমিটের ক্লাসগুলো যদি একটু দেখো, সেখানে আছে যে এটা হচ্ছে লনে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার।
সো ddx অফ a টু দি পাওয়ার x হচ্ছে a টু দি পাওয়ার x ln a। আচ্ছা, আচ্ছা এবার প্রুফ করি যে ln x এর ডিফারেন্সিয়েশন কি। মানে আমরা প্রথমে এক্সপোনেনশিয়াল ফাংশন দেখাইছি a টু দি পাওয়ার x, ঠিক আছে। দেন আমরা হচ্ছে অ্যালজেব্রাইক দেখাইছি x টু দি পাওয়ার n হচ্ছে কি nx টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এক্সপোনেনশিয়াল দেখাইছি যে e টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার x। মানে অ্যালজেব্রাইক গুলো হচ্ছে যখন তোমার বেস হচ্ছে x আর পাওয়ার হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট, আর এক্সপোনেনশিয়াল গুলো হচ্ছে যখন বেস একটা কনস্ট্যান্ট আর পাওয়ারটা হচ্ছে কি x নিজে। এগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় ফাংশন। আচ্ছা, এখন আমরা লগারিদমিক ফাংশনের দেখি, যেমন ddx অফ ln x। আচ্ছা, ddx অফ ln x বের করব। তো এটাও কি একটা কি বলছিলাম লিমিটের ম্যাথ জাস্ট। সো লিমিট h টেন্ডস টু 0 ln x প্লাস h মাইনাস ln x ডিভাইডেড বাই h। সো লিমিট h টেন্ডস টু 0, দুইটা লন যদি সাবট্রাক্টেড অবস্থায় থাকে তাহলে তাদেরকে একসাথে কি করে লেখা যায় বলো তো? a বাই b এভাবে লেখা যায় না? দুইটা লন সাবট্রাক্টেড থাকলে তাদেরকে একটার ভিতরে এনে সাবট্রাক্ট করে দেওয়া যায়, সরি ডিভাইড করে দেওয়া যায়। সো এখানে আমরা সেম কাজ করি, ln x প্লাস h বাই x। এটা আসবে ln x প্লাস h ডিভাইডেড বাই x। x প্লাস h কে x দিয়ে ডিভাইড করলে কি পাওয়া যাবে? 1 প্লাস h বাই x। আচ্ছা, এখন মনে পড়ে যে আমরা লিমিটের একটা ফর্মুলা শিখছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x হচ্ছে 1। এটা শিখছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x হচ্ছে কত? 1। সো এইখানে দেখো x এর জায়গায় কি আছে? h বাই x। h কি 0-র মতো, তাহলে h বাই x কি 0-র কাছাকাছি, তাহলে এখানেও কত থাকা উচিত? h বাই x। বিকজ এখানে x থাকলে এখানেও x থাকে, এখানে h বাই x থাকলে এখানেও কি থাকা উচিত? h বাই x। সো আমি কি করব, এখানে x কিভাবে আনবো? এখানে ইচ্ছা করে একটা x দিয়ে ডিভাইড করলাম, আবার এখানে একটা মাল্টিপ্লাই করলাম। এখন এইটুকের ভ্যালু কত হয়ে গেছে? এইটুক হয়ে গেছে 1, তাহলে এখানে কি থাকবে? জাস্ট 1 বাই x। সো ddx অফ ln x হচ্ছে 1 বাই x। এটাই বুঝছি। লগারিদমিক গুলো আরো আছে, যেমন এটা তো লগ বেস ই। আমরা যদি অন্য বেসে যাই, লগ বেস এ তে যাই, তখন আবার অ্যান্সার একটু ডিফারেন্ট আসবে, বাট ওইটা আমরা পরে দেখবো, এখন দরকার নেই। আচ্ছা, এবার আসি লগারিদমিক ফাংশনের পর ট্রিগোনোমেট্রিক ফাংশন, মানে সবচেয়ে কমন যেগুলো সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স। যেটা যে আমি তোমাদের সামনে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন পড়াবো বা পর্যাবৃত্ত গতি পড়াবো, ওইখানে এটা অনেক লাগবে। তো আমরা এখন বের করি ddx অফ সাইন এক্স কত। ddx অফ সাইন এক্স হচ্ছে cos x। আচ্ছা, ddx অফ সাইন এক্স আচ্ছা ddx অফ সাইন এক্স কিভাবে বের করবো? আচ্ছা, একটু ওয়েট করো তো। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে ddx অফ সাইন এক্স, তো
আমরা দেখব যে ডিডিএক্স অফ সাইন এক্স এর ফর্মুলা আসবে হচ্ছে জাস্ট কজ এক্স, অ্যান্ড সেটা আমরা কীভাবে ফিল করতে পারি সেটাও দেখব। আচ্ছা, তো ডিডিএক্স অফ সাইন এক্স বের করবা কীভাবে? লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। ওকে, তো এটা কি সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা মনে হচ্ছে না? আমরা লিখে দিয়েছিলাম যে সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। বুঝছো? 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তো এবার এইটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে 2 cos c plus d by 2 that is x plus h plus x divided by 2 x plus h plus x divided by 2 sin x plus h minus x divided by 2 divided by h। আচ্ছা, x plus h divided by 2 মানে কি? সরি, x plus h plus x by 2 মানে কি? x plus h by 2 মানে x plus x হচ্ছে কি 2x, 2x কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? x, আর h কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? h by 2। সো এখানে আমরা কত পাবো? x plus h by 2। আর এইখানে x plus h minus x by 2, এই x আর এই মাইনাস x কি হবে? কাটা যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লিমিটে সাইনের যে ফর্মুলাটা পড়ছিলাম, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন অফ এক্স বাই এক্স হচ্ছে কত মনে আছে? 1। সো এইখানে সাইন কত আছে? এইচ বাই 2। এইচ বাই 2 কি 0-র কাছে যায়? হ্যাঁ, এইচ নিজে 0-র কাছে যায়। সো এইচ বাই 2 0 মতো। এই সাইন এইচ বাই 2 এর নিচে কত থাকা উচিত? এইচ বাই 2। তাহলে এই 2টাকে টেনে এইখানে নিয়ে আসলাম। এখন দেখো তো যে লিমিট অ্যাপ্লাই করলে এইটুক কত হবে? 1। আর এইটুক কত হবে? তুমি কিন্তু এইচ এর ভ্যালু 0 বসাচ্ছ অলমোস্ট। তাহলে এইচ যদি এখানে 0 বসাও, এখানে তো 0টা বসাইতে কোনো সমস্যা নেই। তো 0/2 কত হবে? 0। তাহলে এখানে কত থাকবে? জাস্ট cos x। সো আমাদের অ্যান্সার হচ্ছে ddx অফ sin x হচ্ছে সিম্পলি cos x। ফাইন? বুঝছো? আচ্ছা, এখন এই জিনিসটা আমরা এসএইচএম যখন পড়বো বা সিম্পল হারমোনিক মোশন যখন পড়বো, পর্যাবৃত্ত গতি, ওই পেন্ডুলাম, স্প্রিং, ওইগুলো যখন পড়বো, এই জিনিসটা তুমি একদম মানে আমি বলতে পারি বনে ফিল করবা আর কি। মানে একদম মাথায় গেঁথে যাবে জিনিসটা যে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কজ এক্স। ওইখানে তুমি জিনিসটা একদম ভিজুয়ালি বুঝবা। এইখানে আমরা একটু শর্টলি অ্যাটেম্পট করি যে সাইন এক্সের গ্রাফ দেখো। সাইন এক্সের গ্রাফ আই হোপ সবাই চিনো, এরকম। এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ, এদিকেও আছে বাট ওইটা আঁকলাম না। আর কজ এক্সের গ্রাফটা যদি আঁকি, আচ্ছা সাইন এক্সের গ্রাফে এই জায়গাটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা π/2, এইখানে হচ্ছে π/2, এটা হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু পাই, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পাই, এখানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3π/2, এখানে হচ্ছে 2π, এরকম। মানে এইভাবে এটা সামনের দিকে যাবে। আর সাইন এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 1, আর মিনিমাম ভ্যালু কত হয়? -1। আচ্ছা, cos x এর গ্রাফ কিরকম? cos 0 এর ভ্যালু কত হয়? 1। সো এইখানে যদি আমরা সেম গ্রাফটা আঁকি, মানে cos x এর, সেটা দেখতে হবে এরকম যে cos 0 এর ভ্যালু হচ্ছে 1, cos π/2 এর ভ্যালু হচ্ছে 0, আর cos π এর ভ্যালু হচ্ছে -1।
এরকম হবে আর কি। এটা হচ্ছে cos x এর গ্রাফ। এখন আমরা কি বলছি, এটা হচ্ছে sin x, এটা হচ্ছে cos x। তো ddx অফ sin x হচ্ছে কি বলছি, cos x, মানে sin x এর চেঞ্জিং রেটটা আসলে cos x। সো জিনিসটা আসলে বোঝা যায়, দেখো এইখানে যখন আসো এই ফাংশনটার চেঞ্জিং রেট কি অনেক হাই না, একটু ডানে সরলে কি ফাংশনটা অনেক উপরে উঠে যায় না, তাহলে এইখানে কি ওর চেঞ্জিং রেটটা কি হবে, ম্যাক্সিমাম। আর সেটা কত, এই যে cos x এর ভ্যালু কত এখানে 1। সো এর জন্য এইখানে ওর রেট অফ চেঞ্জটা কি অনেক বেশি হাই, আর এখানেও cos x এর ভ্যালুটা কি সবচেয়ে বেশি। যখন এইখানে আসছো তখন ওর রেট অফ চেঞ্জটা দেখো অনেক কম, মানে তুমি একদম পিকে যখন আসো এই জায়গায়, তখন একটু ডানে সরলেও দেখো ভ্যালু কি তেমন চেঞ্জ হলো না, তার মানে এখানে রেট অফ চেঞ্জটা কি লোয়েস্ট, দ্যাট ইজ 0। সো এখানে দেখো কত আসছে 0। আবার এইখানে যখন আসো এই জায়গায়, তখনও দেখো একটু ডানে যদি সরো, মানে একটু ডানে যদি সরো, তাহলে কি খুব ড্রাস্টিক্যালি নিচে নেমে যাও না, মানে এখানে আসো একটু ডানে সরলেই তুমি কি আসলে অনেক নিচে নেমে যাচ্ছ, তাহলে তোমার রেট অফ চেঞ্জটা কি নেগেটিভ, মানে ভ্যালুটা কি হচ্ছে কমে যাচ্ছে। সো সেইখানে এই ভ্যালুটা কত, -1, মানে এইখানে রেট অফ চেঞ্জটা হচ্ছে কি একটু ডানে গেলেই ঠাস করে অনেক নিচে চলে যাবে। আবার এইখানে যখন আসতেছি, এইখান থেকে এইখানে যে যাচ্ছি, এটা রেট অফ চেঞ্জটা খুব কম, এক্স এর একটু চেঞ্জের জন্য ওয়াই এর তেমন কোনো চেঞ্জই হলো না, তাহলে এটা কি 0। বুঝতে পারছো, এইটাই। সো এর জন্যই ddx অফ sin x হচ্ছে cos x। আচ্ছা, এখান থেকে একটু গেস করতে পারবা যে ddx অফ cos x কি হবে, এটা -sin x, বাট আমরা একটু এখানে গ্রাফ থেকে বুঝি যে cos x এর রেট অফ চেঞ্জটা sin x এর সাথে রিলেটেড কিনা, ওটা একটু পরে আসবে। যখন এইখানে আসি, আমি যদি একটু ডানে যাই, আমার রেট অফ চেঞ্জ তেমন নাই, কত 0, রাইট। সো এই জায়গায় রেট অফ চেঞ্জ কত 0, মানে আমি একদম যখন পিকে আসি, এইখান থেকে একটু ডানে গেলেও তেমন চেঞ্জ হচ্ছে না, মানে এই যে এরকম একটা জায়গায় আছে, সেটা একটু ডানে গেছে খুব একটা চেঞ্জ হয় নাই। মানে চিন্তা করো তুমি যদি এটা এরকম একটা জায়গায় থাকো, এখানে স্লিপ কাটার চান্স বেশি না, এখানে স্লিপ কাটার চান্স বেশি এইখানে। সো এই জায়গায় রেট অফ চেঞ্জটা বেশি খারাপ আর কি। আচ্ছা, বা ওই যে স্লোপ দিয়ে চিন্তা করতে পারো, ট্যানজেন্ট, যে এখানে যদি আমি একটা ট্যানজেন্ট লাইন আঁকি, এরকম হবে না, আর সেই লাইনটা কি এক্স অ্যাক্সিসের সমান্তরাল বা প্যারালাল, তার স্লোপ কত 0, আর দ্যাটস ওয়াই এখানে sin x এর ভ্যালু কত 0। আচ্ছা, এইখানে রেট অফ চেঞ্জটা অনেক বেশি, বাট সেটা কি নেগেটিভ। আমি যদি একটু ডানে যাই, আমি ঠাস করে অনেক নিচে নেমে যাব, সো রেট অফ চেঞ্জটা কি নেগেটিভ। আচ্ছা, বাট এইখানে কি দেখা যাচ্ছে পজিটিভ, তাহলে cos x এর রেট অফ চেঞ্জ আসলে sin of x না, মানে -sin of x। বুঝছো? সো এখন এই জিনিসটা আই হোপ বুঝতে পারছো, আমরা এইটাই এখন ম্যাথমেটিক্যালি দেখাবো। তুমি যদি আরেকটু ফিল করতে চাও, এখানে দেখো যখন এই জায়গায় আসো, সে এখানে তুমি যদি একটু ডানে যাও, ঠাস করে অনেক উপরে উঠে যাবা, রাইট। এইখানে তোমার উপরে ওঠার টেন্ডেন্সিটা কি সবচেয়ে বেশি, বাট এইখানে sin x এর ভ্যালু কত -1, বাট এইখানে রেট অফ চেঞ্জটা কি +1। সো এটা কি এটার অপোজিট। সো cos x এর রেট অফ চেঞ্জ হচ্ছে কি -sin of x, মানে আমি যদি এই গ্রাফটাকে উল্টা করে আঁকতাম, দ্যাট ইজ এইটা হয়তো হচ্ছে আমার cos x এর ডিফারেন্সিয়েশন, মানে -sin of x। এখন এইখানে দেখো ddx of cos x, তো ddx of cos x হচ্ছে লিমিট h tends to 0 cos x plus h minus cos x by h, cos c minus cos d, cos c minus cos d, cos c minus cos d এর ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। এখানে আসে সাইন -h/2। আচ্ছা, সাইনের ভিতর মাইনাস থাকলে সেটাকে কি করা যায়, বাইরে নিয়ে আসা যায়। সো এই মাইনাসটাকে আমি বাইরে নিয়ে আসলাম। আবার লিমিটের ভিতর একটা এক্সট্রা কিছু থাকলে সেটাকেও কি করা যায়, বাইরে নিয়ে আসা যায়। সো এটাকেও বাইরে নিয়ে আসলাম, একদম বাইরে নিয়ে আসলাম। এখন
সাইন h/2 এর নিচে কত থাকা উচিত? h/2। এই 2টাকে এইখানে টেনে এইখানে বসাই দিলাম। এবার লিমিট অ্যাপ্লাই করলে এইটুক হয়ে যাবে কি 1, আর এইটুক হয়ে যাবে কি সাইন এক্স। সো আমার অ্যান্সার হচ্ছে মাইনাস সাইন এক্স। বুঝছো এটা? সো ডিডি এক্স অফ কজ এক্স হচ্ছে কি মাইনাস সাইন অফ এক্স। আর একটা কি জানি দেখাইতে চাইছিলাম, একটা শর্ট জিনিস দেখা আজকে শেষ করি, যে ডিফারেন্সিয়েশন একটা বেসিক প্রপার্টি হচ্ছে যে ডিডি এক্স অফ সি ইন্টু এফ অফ এক্স, মানে কোনো একটা ফাংশনের সামনে যদি এরকম একটা কনস্ট্যান্ট থাকে সেটাকে বের করে আনা যায়, ঠিক আছে? আর কোন একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি জিরো, কারণ একটা কনস্ট্যান্ট তো কখনো চেঞ্জ হয় না, তাহলে তার তো চেঞ্জিং রেটও নাই। সো ডিডি এক্স অফ সি হচ্ছে কি জিরো, আর ডিডি এক্স অফ সি ইন্টু এফ অফ এক্স হচ্ছে সি ইন্টু ডিডি এক্স অফ এফ অফ এক্স। এগুলার প্রুফ দেখাইলাম না, খুবই ট্রিভিয়াল। তুমি ওই যে লিমিটটা অ্যাপ্লাই করবা, তারপর দেখাই দিতে, কারণ ওই যে লিমিটের ভিতরেও কি কনস্ট্যান্ট থাকলে বাইরে আনা যায়, ওই আলটিমেটলি ডিফারেন্সিয়েশনের ভিতরেও কনস্ট্যান্ট থাকলে বাইরে আনা যায়। সো আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা ডিফারেন্সিয়েশনে আরও জিনিসপত্র দেখবো, যে ডিফারেন্সিয়েশন দুইটা জিনিস গুণ থাকলে কি হয়, তারপর দুইটা জিনিস ভাগ থাকলে কি হয়, এগুলো আমরা হ্যাঁ পারবো। আর যদি ইন কেস না পারি সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে তোমাদের যে ইন্টিগ্রেশনও তো আছে তাই না? এখন এইটা নিয়ে আমি একটু টেন্স। ইন্টিগ্রেশন আছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাচ করে না ইউজুয়ালি। ডি হয়ে যাবে। ডি এই আজকেই আমরা সি করতেছি এটা, তো এইগুলো শেষ করলে দেন আমার এক ক্লাসে আমি সি আর ডি দুইটাই দেখাই দিতে পারবো। বিতে হচ্ছে ওইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন না, ওইটা হচ্ছে লিমিটের কিছু অ্যাডভান্স জিনিস যেগুলো আপাতত লাগবে না, ওইগুলো অ্যাডমিশন টেস্টে আসে, এগুলো পরীক্ষায় আসবে না। তো আমরা বিটা পরে দেখাবো। ওইটা হচ্ছে ডিসকন্টিনিউটি, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, এগুলো আমরা বি দেখবো না, বি অ্যাডমিশন টেস্টে আগে পড়লেই হয়। আচ্ছা, ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে যেটা করা যায়, ইন্টিগ্রেশন কতটুকু আছে এ আর বি? ইন্টিগ্রেশন যদি এ আর বি থাকে, ওইটার উপর আমার একটা রেকর্ডেড ভিডিও আছে যেটাতে ওই এ আর বি কাভার হয়। সো ওইটা দিয়ে দিতে পারি, তোমরা একটু বাসায় দেখলা, দেন আমি সামনাসামনি একটু শর্টকাটে দেখাই দিলাম। আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি তো আমাদের প্রায় শেষ, লাস্ট আর একটা ক্লাস লাগবে ওই ক্যাপাসিটরের কম্বিনেশন দেখানোর জন্য, আর ক্যাপাসিটর এনার্জি, আর হচ্ছে সিম্পল হারমোনিক মোশনটা আমি দেখাবো। এটা খুব সোজা একটা চ্যাপ্টার, ঠিক আছে, আর মজার, জাস্ট কয়েকটা ফর্মুলা আছে। যেহেতু আজকে এটা বুঝছো, আমরা কালকে এটা দেখাইতে পারি, কালকে না, কালকে তো আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি দেখাবো, সরি, আর কেমিস্ট্রি দেখাবো, আমরা এটা নেক্সট উইক করতে পারি, ঠিক আছে। ওয়ার্ক এনার্জি পাওয়ারের ক্ষেত্রে যেটা করতে পারি, যে এখন ওয়ার্ক এনার্জি পাওয়ার হচ্ছে কি অনেক আগের চ্যাপ্টার, মানে শুরুর দিকের। এখন আচ্ছা ওয়েট, দাঁড়াও, আমরা একটা ভালো প্ল্যান বানাই। ওয়ার্ক এনার্জি পাওয়ার না, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা, ডিফারেন্সিয়েশনটা নিয়ে টেনশন নাই, ওইটা হয়ে যাবে। তাহলে ওয়ার্ক এনার্জি পাওয়ার এটা একটু শর্টকাটে দেখাই দিলে তোমাদের সুবিধা হবে। আর আইডিয়াল গ্যাস না, এত কিছু দিচ্ছে ডাব্লিউটিএম এতে, না এমটির কথা বলছি আপাতত, মানে এমটিতে নাই না, এমটিতে কি আছে? ওয়ার্ক এনার্জি পাওয়ার আছে, এটা নাই তোমাদের? তোমাদের আসছে ওয়ার্ক এনার্জি পাওয়ার, আচ্ছা আচ্ছা, তাহলে এইটা আমাদের প্রায়োরিটি আগে। এসএইচএমটা যেহেতু কমন, আমরা সিম্পল হারমোনিক মোশনটা আগে দেখাই। তো কালকে কি এটা দেখাবো? না, কালকে আমরা
আচ্ছা এক কাজ করি, শোনো, কালকে স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা একটু শেষ দেই, মানে আমাদের ম্যাথ করা বাকি থাকলো, বাট কথা হচ্ছে ক্লাসে তো অনেকগুলো দেখাইছি, মোটামুটি ওইগুলোতে কাভার হয়ে যাবে, আর এর বাইরে আসলে ম্যাথ হয়ও না। তোমরা যদি একটু নিজেরা ট্রাই করো পারবা, আর তারপর আমি পরে আবার ম্যাথ দেখাবো। বাট আপাতত আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি থিওরিটা শেষ করে একটু এসএইচএমটা দেখাই। তো কালকে আমরা এইটা দেখাই, আর এক কাজ করি, কালকে সিম্পল হারমোনিক মোশনটা জাস্ট পরীক্ষায় পারার মতো 1 ঘন্টায় শিখাই দিই, পারবো এটা। মানে আমি সব টপিকই, মানে তুমি যদি বলো এই টপিকের উপর 20টা ক্লাস নিতে হবে, 20টাও নিতে পারবো। আমার যদি বলো 5টা শেষ করতে হবে, সেটাও পারবো। এক ঘন্টা নিতে বললে ওইটাও পারবো। মানে আমি সব আলাদা আলাদা লেভেলের জন্য পারি এটা, মানে অনেক টাইম পড়াইছি তো এগুলা, সো পারবো। জাস্ট পরীক্ষায় অ্যান্সার করার জন্য এসএইচএম 1 ঘন্টা বা হয়তো আরেকটা এক্সট্রা ক্লাস লাগতে পারে, 2 ঘন্টা হয়তো লাগতে পারে। কেমিস্ট্রিতে ওই যে অ্যাসিড টাইট্রেশন পর্যন্ত আছে না? নিউট্রালাইজেশনটা তো ধরো আমাদের তো কনসেন্ট্রেশনের পার্টটা প্রায় শেষ, এরপরেই আমরা অ্যাসিড টাইট্রেশন দেখাবো। আর হাইব্রিডাইজেশনটার জন্য এখন এটা কোন হাইব্রিডাইজেশন, ওই চ্যাপ্টারে কিন্তু 2টা হাইব্রিডাইজেশন আছে। একটা হচ্ছে ওই যে কমপ্লেক্স কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন, আর একটা হচ্ছে ওই যে ওটাকে কি বলে, ওই যে ডি অরবিটালের হাইব্রিডাইজেশন, 2টা আছে। 25 তারিখ শুরু হবে না? পারবো। সো আমরা তাহলে যেটা করি, আমরা আমি হচ্ছে না, আমি নেক্সট থার্সডে ফ্রাইডে ক্লাস আরও আগে নিব, বিকজ আমার নিজের শনিবার থেকে পরীক্ষা শুরু, পরের সপ্তাহের। সো আমরা একটু করি, আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর 1 আওয়ার দেখাবো পরীক্ষার আগে। এসএইচএম আমি 1.5 আওয়ার্সের মতো দেখাই, পারবো আমি ওইটা শেষ করতে। আর হচ্ছে ওই ওটাকে কি বলে, কেমিস্ট্রি। হ্যাঁ, কেমিস্ট্রিতে হচ্ছে আমরা অ্যাসিড টাইট্রেশনটা একটু দেখব। ঠিক আছে, আমরা এক কাজ করি, আপাতত আমাদের প্ল্যান এরকমই যে আমরা একটু WTM এর সিলেবাসটা প্রায়োরিটি দিয়ে টপিকগুলো দেখব, আর যদি ইনকেস আমি কোনোটা শেষ করতে নাও পারি, সবগুলো WTM তো আর 25 তারিখ না, রাইট? সো ওরকম যদি হয়ও, আমি হয়তো 25 তারিখে একটা ক্লাস নেওয়া যায়, অথবা যেটা করা যায় সেটা হচ্ছে যে যদি কোনোটা একদমই মানে টাইম না পাই, সেক্ষেত্রে আমি ভিডিও দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট তোমরা ওই আমার আবার প্রত্যেকটা টপিকের এরকমও আছে যে ধরো ওইটার ডিটেলস ভিডিও আছে, আবার ওই 1 ঘন্টার ভিডিও আছে, যেগুলো দিয়ে জাস্ট পরীক্ষায় অ্যান্সার করা যাবে। হ্যাঁ, সো তখন আমি ওইগুলো হয়তো দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা কালকে তাহলে আমরা কী পড়বো? কালকে আমরা একটু ট্রাই করি যে কালকেই আমরা কেমিস্ট্রি অ্যাসিড টাইট্রেশনটা দেখাই ফেলি, তাহলে অনেক আগায় যাবো। হ্যাঁ, জার্ন বিজয় আগ পর্যন্ত, মানে অ্যাসিড টাইট্রেশন পর্যন্ত। সো আমরা কালকে অ্যাসিড টাইট্রেশন সহ দেখানোর চেষ্টা করি, আর কালকে আমরা স্ট্যাটিক না কালকে কেমিস্ট্রি না দেখাই, আমার এটা একটু টাইম নিয়ে পড়াইতে হবে। আমি তাহলে কালকে এইটা আর এইটা দেখাই, ঠিক আছে? তাতে ফিজিক্স সিলেবাসটা একবারে অনেকখানি আগায় যাবে। ঠিক আছে, আপাতত এটাই প্ল্যান। সো কালকে শুধু ফিজিক্স দুপুর 3টায়। আমরা কালকে WTM এর জন্য এক টানে অনেক কিছু দেখে ফেলবো। ঠিক আছে, ওকে।